মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল সেই যুবতী। এক জুতো পালিশকারী যুবক দৌড়িয়ে এসে বাঁচিয়ে দিল তার প্রাণ। তারপর যা ঘটল তার হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দেবে, চোখে জল এনে দেবে। এটি দিল্লির একটি সত্যিকারের ঘটনা, যা মানবতার অমর আলো ছড়িয়ে দিয়েছে। সন্ধ্যার সময় চলছিল এবং দিল্লির রেলওয়ে স্টেশনে প্রতিদিনের মতোই ভিড় জমে উঠেছিল। প্ল্যাটফর্মে নানা রকমের মানুষজন দাঁড়িয়েছিল। সেই ভিড়ের মধ্যে একজন যুবতীও দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখমণ্ডল অন্য সকলের থেকে একদম আলাদা ছিল। তার মুখে অস্থিরতা ফুটে উঠেছিল, চোখগুলো ফুলে উঠেছিল এবং ঠোঁট কাঁপছিল। তার নাম রোজি ছিল। বয়স কোনোমতে ২২ বছর হবে। হালকা ক্রিম শেডের ব্যয়বহুল স্যুট, হাতে সোনার সরু ঘড়ি এবং কাঁধে ছোট্ট একটা পার্স, সবকিছু স্পষ্ট করে বলে দিচ্ছিল যে সে কোনো প্রতিষ্ঠিত এবং সম্পন্ন পরিবারের কন্যা। কিন্তু সেই মুহূর্তে তার অবস্থা দেখে কেউ অনুমান করতে পারবে না যে সে কতটা সম্পদের মধ্যে বড় হয়েছে, কারণ তার মুখে যে কষ্ট ছিল সেটা যে কোনো ব্যক্তিকে অন্তর পর্যন্ত নাড়িয়ে দিত। রোজি আস্তে আস্তে প্ল্যাটফর্মের প্রান্তে পৌঁছে গেছে। সে নিচে ঝুঁকে রেল লাইনের দিকে চেয়েছে এবং কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়েছিল। তার মনে একত্রে বহু আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল। সৎমায়ের কটু কথাবার্তা, জোরপূর্বক ঠিক করা বিবাহ এবং বাবার নীরবতা, সবকিছু যেন তার হৃদয়ে ভার স্বরূপ হয়ে বসে গেছে। তাকে অনুভব হচ্ছিল যে এই পরিবারে তার কোনো স্থান নেই, তার জীবনে তার কোনো অধিকার নেই এবং যা ঘটতে যাচ্ছে তা থেকে রক্ষা পাওয়ার কোনো পথ নেই। সে চোখ মুজেছে। অশ্রু তার গাল বেয়ে ঠান্ডা বাবাসে শুকিয়ে যেতে শুরু করেছে। তার পা আস্তে আস্তে প্ল্যাটফর্মের একেবারে কিনারায় পৌঁছেছে। তার দেহ হালকাভাবে সামনের দিকে ঝুঁকতে শুরু করেছে, যেন সে এই পৃথিবী থেকে তার সংযোগ বিচ্ছিন্ন করতে চলেছে। সেই প্ল্যাটফর্মের এক কোণায়, ভিড় থেকে সামান্য দূরে, একটা ২৫ বছরের যুবক তার কাঠের বাক্সের কাছে বসেছিল। তার নাম রাহুল ছিল। সামনে ব্রাশ, পালিশ এবং কাপড় রাখা ছিল। সেটাই তার পেশা ছিল, সেটাই তার উপার্জনের উপায় ছিল। তার পোশাক সাধারণ ছিল, মুখে শ্রমের চিহ্ন স্পষ্ট ফুটে উঠছিল, কিন্তু চোখে একটা বিচিত্র সততা এবং শান্তি ছিল। সে একজন যাত্রীর জুতো পালিশ করছিল, কিন্তু আকস্মিক তার দৃষ্টি সেই যুবতীর উপর পড়েছে। রাহুল মনোযোগ সহকারে দেখেছে, তাহলে তার হৃদয় ধক করে উঠেছে। সেই যুবতী ভিড়ের মধ্যে থেকেও একাকী মনে হচ্ছিল। তার চলন, তার মুখ এবং প্ল্যাটফর্মের প্রান্তে দাঁড়ানোর ভঙ্গি সবকিছু জানিয়ে দিচ্ছিল যে সে কোনো অত্যন্ত গুরুতর সিদ্ধান্তের মুখোমুখি। তাকে তার বাবার কথা শ্রবণ হয়ে গেছে। তার বাবাও এই স্টেশনে বছরের পর বছর জুতো পালিশ করত। তারা সর্বদা বলতো, বাবা, মানুষের পরিচয় তার কর্ম থেকে নয়, তার হৃদয় থেকে হয়। কাউকে সংকটে দেখলে দৃষ্টি ফিরিয়ে নিও না। রোজি সেই মুহূর্তে একটা পা সামনে অগ্রসর করেছে এবং তার দেহটা সামান্য ঝুঁকে গেছে। এটা দেখে রাহুলের হৃদয় যেন গলায় উঠে এসেছে। সে অবিলম্বে ব্রাশ বাক্সে ছুড়ে দিয়েছে এবং কিছু না চিন্তা করে তার দিকে ছুটে গেছে। তার পা দ্রুতগতিতে সামনে বাড়তে থাকল। চারপাশের কয়েকজন লোক তাকে দেখে বিস্মিত হয়েছে, কিন্তু সে কারোর চিন্তা না করে সরাসরি রোজির দিকে দৌড়াচ্ছে। যেই রোজি সামনে ঝুঁকতে প্রয়াস করেছে, রাহুল তার হাত দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে এবং সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে তাকে পিছনের দিকে টেনে নিয়েছে। রোজি অবাক হয়ে গেছে, তার চোখ খুলে গেছে এবং সে পিছনের দিকে ধপ করে পড়েছে। মাটিতে বসতেই সে ফোঁপাতে ফোঁপাতে কাঁদতে শুরু করেছে, যেন তার অভ্যন্তরের সমস্ত কষ্ট একযোগে বাইরে বেরিয়ে এসেছে। রাহুল নিজেও হাঁপাতে থাকল, তার হৃদয় দ্রুত গতিতে ধড়ফড় করছিল। কয়েক মুহূর্ত পর্যন্ত সে কোনো কথা বলতে পারেনি। তারপর সে আস্তে বলেছে, তুমি ঠিক আছ? রোজি কোনো প্রত্যুত্তর দেয়নি, সে শুধু কাঁদতে থাকল। তার হাত কাঁপছিল, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। রাহুল পকেটে হাত রেখেছে এবং একটা ছোট জলের বোতল বের করেছে। এটা সেই বোতল যা সে সারা দিন আস্তে আস্তে পান করে। সে বোতলটা তার দিকে এগিয়ে দিয়ে বলেছে, জল খেয়ে নাও, একটু স্বস্তি পাবে। রোজি কাঁপা হাতে বোতল গ্রহণ করেছে এবং ২টো গেলাস জল খেয়েছে। তার শ্বাস আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। কয়েক মুহূর্ত পর সে রাহুলের দিকে চেয়েছে এবং আস্তে গলায় প্রশ্ন করেছে, তুমি আমাকে কেন আটকালে? রাহুল হালকাভাবে কাঁধ তুলেছে এবং বলেছে, জানি না, শুধু অনুভব হয়েছে যে তোমাকে পড়তে দেওয়া উচিত নয়। রোজির ঠোঁটে কটু হাসি ফুটে উঠেছে। সে বলেছে, কাশ তুমি না আটকাতে, হয়তো সব কিছু সমাপ্ত হয়ে যেত। এটা শুনে রাহুলের মুখ গম্ভীর হয়ে গেছে। সে আস্তে কিন্তু স্পষ্ট গলায় বলেছে, মৃত্যুতে কিছু সমাপ্ত হয় না, পিছনে অনেক কিছু রেখে যায়। যাই কষ্ট থাকে তাকে বেঁচে জয় করতে হয়। রোজি তার দিকে চাইতে লাগল। হয়তো এত সরল এবং সত্যিকারের কথা সে প্রথমবার শুনেছে। তার চোখ থেকে আবার অশ্রু ঝরতে লাগল, কিন্তু এবার সেগুলোতে ক্রোধ ছিল না, শুধু অবসাদ এবং ভাঙন ছিল।
কয়েক মুহূর্ত পর রাহুল প্ল্যাটফর্মের একটা খালি বেঞ্চের দিকে ইঙ্গিত করে বলেছে, এখানে বসে থাকা সঠিক নয়, চলো ওদিকে বসি। রোজি নীরবে উঠেছে এবং তার সাথে বেঞ্চ পর্যন্ত চলে গেছে। দুজন সেখানে বসেছে, সামনে থেকে লোকজন যাতায়াত করতে থাকল, ট্রেনের শব্দ গুঞ্জরিত হতে থাকল, কিন্তু সেই বেঞ্চে একটা বিচিত্র নীরবতা ছিল। কয়েক মুহূর্ত পর রাহুল আস্তে প্রশ্ন করেছে, বাড়ি কোথায় তোমার? আমি পৌঁছে দিয়ে আসি। রোজির মুখ আকস্মিক কঠিন হয়ে গেছে, সে অবিলম্বে মাথা নাড়িয়ে দিয়েছে, না, আমি সেই বাড়িতে প্রত্যাবর্তন করব না। রাহুল বিস্মিত হয়ে উঠেছে, সে আস্তে প্রশ্ন করেছে, কিন্তু রাত নেমে আসতে চলেছে, তুমি এখানে একাকী কিভাবে থাকবে? রোজির গলা আস্তে ছিল, কিন্তু তাতে কষ্ট স্পষ্ট প্রতিফলিত হচ্ছিল। যে কোনো স্থানে থেকে যাব, কিন্তু সেই বাড়িতে যাব না। রাহুল কয়েক মুহূর্ত নীরব ছিল, সে বুঝতে পারছিল না কি করা উচিত। সে তাকে একা রেখে যেতেও পারে না এবং নিজের বাড়িতে নিয়ে যাওয়াও একটা বড় সিদ্ধান্ত ছিল। কিন্তু তার চোখে যে কষ্ট ছিল সেটা রাহুলকে চিন্তা করতে বাধ্য করেছে। অবশেষে সে আস্তে গলায় বলেছে, যদি সত্যি বাড়ি যেতে না চাও তাহলে চলো, আমার বাড়িতে চলো। ছোট কিন্তু নিরাপদ থাকবে। রোজি তার চোখে চেয়েছে। কয়েক মুহূর্ত সে নীরব ছিল, যেন চিন্তা করছে যে একটা অপরিচিত যুবকের উপর বিশ্বাস করবে কিনা। তারপর সে আস্তে মাথা নাড়িয়ে দিয়েছে। স্টেশন থেকে বাইরে বেরোতেই রাতের শীতল বাতাস রোজির মুখে আঘাত করেছে। কয়েক মুহূর্ত আগে পর্যন্ত সে ভিড়ের মাঝে ছিল, কিন্তু এখন সে একটা অপরিচিত যুবকের সাথে নির্জন পথে চলছে। রাহুল তার কাঠের জুতো পালিশের বাক্স হাতে নিয়ে সামনে সামনে চলছে এবং রোজি নীরবে তার পিছনে পা মিলিয়ে চলছে। তার মনে হালকা আশঙ্কাও ছিল, কিন্তু তার থেকে বেশি অবসাদ এবং শূন্যতা ছিল। তাকে শুধু এটাই অনুভূত হচ্ছিল যে এখন সে সেই বাড়ি থেকে দূরে, যেখানে তাকে প্রতিদিন অবমাননা এবং বাধ্যতার সম্মুখীন হতে হতো। স্টেশনের বাইরের পথে হলুদ আলোর ল্যাম্প জ্বলছিল, কয়েকটা দোকানের শাটার অর্ধেক নামানো ছিল, কোথাও চায়ের ধোঁয়া উঠছিল। অনেক লোকজন দিনের ক্লান্তি দূর করতে গল্প করছিল। রাহুল না থেমে সামনে অগ্রসর হতে থাকল, যেন এই পথ তার জীবনের অংশ। রোজি প্রথমবার মনোযোগ সহকারে তার সাধারণ পোশাক এবং অবসন্ন মুখ দেখেছে। সে বুঝতে পেরেছে যে এই যুবক সম্পন্ন নয়, কিন্তু তার মুখে যে সততা ছিল সেটা সে নিজের পরিবারেও কম দেখেছে। কয়েক মুহূর্ত পর তারা একটা সংকীর্ণ গলিতে মোড় নিয়েছে। গলিতে ছোট ছোট বাসস্থান ছিল, দেওয়ালে ছড়িয়ে পড়া রং, দরজায় ঝুলানো পুরনো পর্দা এবং বাইরে রাখা মাটির পাত্র। কয়েকটা শিশু গলিতে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে এবং কোথাও কোথাও রেডিওর আস্তে আওয়াজ আসছিল। এই এলাকা রোজির জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। সে এমন পাড়া শুধু গাড়ির জানালা থেকে দেখেছে, কখনো ভিতরে প্রবেশ করে অনুভব করেনি। রাহুল একটা ছোট বাসস্থানের সামনে থামল। দরজা কাঠের ছিল, যার উপর পুরনো রঙের স্তর ছড়িয়ে যাচ্ছিল। সে আস্তে দরজা খুলেছে এবং বলেছে, আয়ো, এটাই আমার বাসা। রোজি ভিতরে পা রেখেছে। ছোট একটা কক্ষ ছিল, এক কোণায় পুরনো খাট, অন্য কোণায় ছোট একটা উনুন এবং কয়েকটা পাত্র রাখা ছিল। দেওয়ালে একটা পুরনো ছবি ঝুলানো ছিল, যাতে একজন ব্যক্তি হাসতে হাসতে জুতো পালিশের বাক্সের সাথে বসেছিল। কক্ষে সরলতা ছিল, কিন্তু সবকিছু পরিচ্ছন্ন এবং গোছানো ছিল। তখন খাটের দিক থেকে হালকা কাশির শব্দ এসেছে। একটা দুর্বল বৃদ্ধা চাদর মুড়িয়ে শুয়েছিল। রাহুল অবিলম্বে তাদের কাছে গেছে এবং আস্তে গলায় বলেছে, মা, আমি ফিরে এসেছি। বৃদ্ধা আস্তে চোখ খুলেছে। তারা রোজিকে দেখেছে, তারপর রাহুলের দিকে প্রশ্নপূর্ণ দৃষ্টিতে চেয়েছে। রাহুল হেসে বলেছে, মা, এটা পথে পেয়েছি। খুব উদ্বিগ্ন ছিল, আজ রাত এখানে থাকবে। রোজি দরজার কাছে দাঁড়িয়েছিল। তার জীবনে কখনো এমন বাসা দেখেনি। সবকিছু ছোট, সরল এবং পুরনো ছিল, কিন্তু কক্ষে একটা বিচিত্র আত্মীয়তা ছিল, যা তার বড় বাসায় কখনো অনুভূত হয়নি। সেখানে প্রত্যেক জিনিস মূল্যবান ছিল, কিন্তু সম্পর্কে উষ্ণতা ছিল না। এখানে জিনিস সস্তা ছিল, কিন্তু পরিবেশে সততা ছিল। রাহুল একটা পুরনো স্টুল টেনে তার সামনে রেখেছে এবং বলেছে, বসো। তারপর সে উনুনের দিকে গেছে এবং একটা ছোট পাত্রে জল গরম করতে লাগল। স্বল্প সময়ে সে চা তৈরি করেছে। সে একটা কাপ তার মাকে দিয়েছে এবং অন্যটা রোজির দিকে এগিয়ে দিয়ে বলেছে, গরম আছে, আস্তে আস্তে খেও। রোজি কাপ হাতে নিয়েছে। হয়তো জীবনে প্রথমবার সে এত সরল বাসার চা খেয়েছে। যখন উঠতে থাকা ধোঁয়া তার মুখে আঘাত করেছে, তাহলে তাকে বিচিত্র সুকুন অনুভূত হয়েছে। তাকে অনুভব হয়েছে যেন এই ছোট কক্ষে কেউ তাকে বিচার করছে না, কেউ তাকে বাধ্য করছে না, কেউ তার উপর আদেশ চালাচ্ছে না। তার দৃষ্টি দেওয়ালে ঝুলানো ছবিতে গেছে। সে আস্তে প্রশ্ন করেছে, এটা কে? রাহুল পিছনে ঘুরে ছবির দিকে চেয়েছে। তার মুখে হালকা হাসি ফুটে উঠেছে। আমার বাবু ছিল, আগেই স্টেশনে জুতো পালিশ করত। শৈশব থেকে আমি তাদের সেই কাজ করতে দেখে এসেছি। সে কয়েক মুহূর্ত নীরব ছিল, তারপর বলেছে, যখন আমি ছোট ছিলাম তাহলে সে আমাকে তার কাছে বসিয়ে বলতো যে শ্রম ছোট বড় হয় না, শুধু সততার সাথে করতে হয়। একদিন আকস্মিক অসুস্থ হয়ে পড়েছে এবং তারপর প্রত্যাবর্তন করেনি। সেই দিন থেকেই বাক্স আমার দায়িত্ব হয়ে গেছে। রোজি নীরবে তার কথা শুনতে থাকল। তার মনে বিচিত্র চাঞ্চল্য হতে লাগল। যে যুবকের কাছে নিজের কিছু নেই,
সে না চিন্তা করে তার প্রাণ রক্ষা করেছে এবং তাকে তার বাসায় নিয়ে এসেছে। তাকে প্রথমবার অনুভব হয়েছে যে পৃথিবীতে এখনও সততা এবং মানবতা বেঁচে আছে। রাত গভীরতর হতে লাগল। বাইরে নীরবতা ছড়িয়ে পড়েছে। রাহুল মেঝেতে একটা পরিচ্ছন্ন চাদর বিছিয়ে বলেছে, আজ তুমি এখানে বিশ্রাম নাও। আশঙ্কা করার প্রয়োজন নেই। এখানে কেউ তোমাকে উদ্বিগ্ন করবে না। রোজি চারপাশে চেয়েছে। ছোট কক্ষ, পুরনো দেওয়াল, অসুস্থ মা এবং সামনে দাঁড়ানো একটা সরল সাধারণ যুবক। কিন্তু তার হৃদয়ে প্রথমবার আশঙ্কার স্থানে সুকুন ছিল। সে আস্তে চাদরে বসেছে, তার চোখে হালকা আর্দ্রতা ছিল। কিন্তু এবার সেই অশ্রুগুলোতে শুধু কষ্ট নয়, বরং স্বস্তিও ছিল। রাত অনেক গভীরতর হয়ে গেছে। ছোট কক্ষে একটা বাল্বের হালকা হলুদ আলো জ্বলছিল, যার আলো দেওয়ালে লম্বা ছায়া গঠন করছিল। বাইরে গলিতে নীরবতা ছিল, শুধু মাঝে মধ্যে কোনো কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছিল। রোজি মেঝেতে বিছানো চাদরে বসেছিল, কিন্তু তার চোখে ঘুমের চিহ্ন নেই। তার মনে বারংবার সেই কথাগুলো ঘুরপাক খাচ্ছিল, যা থেকে রক্ষা পেতে সে বাড়ি থেকে পালিয়েছে। তাকে তার বাড়ির বড় ড্রয়িং রুম স্মরণ হচ্ছিল, যেখানে সবকিছু ঝলমলে ছিল, কিন্তু সেই ঝলমলে তার জন্য কোনো স্থান ছিল না। তাকে স্মরণ হল কিভাবে সৎমা প্রত্যেক ছোট বিষয়ে তাকে তিরস্কার করত, কিভাবে প্রত্যেক বিষয়ে তার দোষ খুঁজে বার করত, এবং কিভাবে বাবা প্রত্যেকবার নীরব থাকত। সেই বাড়িতে সবকিছু ছিল, অর্থ, চাকর-বাকর, গাড়ি, বড় বড় কক্ষ, কিন্তু তার জন্য সুকুনের একটা কোণও ছিল না। রাহুল নুনের কাছে বসে পাত্র গুছিয়ে রাখছিল। সে রোজির অস্থিরতা লক্ষ্য করেছে। সে তার কাছে এসেছে এবং কিছু দূরত্বে বসেছে। তার গলা আস্তে এবং শান্ত ছিল। ঘুম আসছে না? সে প্রশ্ন করেছে। রোজি মাথা নাড়িয়ে দিয়েছে। তার চোখ আবার ভরে উঠেছে। কয়েক মুহূর্ত সে নীরব ছিল, যেন অভ্যন্তরের কথাগুলোকে শব্দ দেবার সাহস সংগ্রহ করছে। তারপর সে আস্তে গলায় বলেছে, তুমি জানো আমি সেই বাড়ি থেকে কেন পালিয়েছি? রাহুল তার দিকে চেয়েছে এবং বলেছে, যদি বলতে ইচ্ছে হয় তাহলে বলতে পারো, না বলতে ইচ্ছে না হয় তাহলে কোনো সমস্যা নেই। তার গলায় কোনো কৌতূহল ছিল না, শুধু আত্মীয়তা ছিল। রোজি একটা গভীর শ্বাস গ্রহণ করেছে। আমার আসল মায়ের মৃত্যু তখন ঘটেছে যখন আমি খুব ছোট ছিলাম। আমাকে সঠিকভাবে তার মুখও স্মরণ নেই, শুধু তার কোলের হালকা উষ্ণতা স্মরণ আছে। তার চলে যাওয়ার পর বাড়ির প্রত্যেক কোণ শূন্য শূন্য লাগতে শুরু করেছে। তার চোখে পুরনো দিনের ছায়া ভেসে উঠেছে। কয়েক বছর পর বাবা দ্বিতীয় বিবাহ করেছে। শুরুতে সব ঠিকঠাক ছিল। সে আমাকে স্নেহ করে ডাকত, আমার জন্য পোশাক আনত, আমার মাথায় হাত বুলিয়ে দিত। আমাকে অনুভব হয়েছে যে এখন আমাকে মায়ের স্নেহ পাব। সে হালকা কটু হেসেছে, কিন্তু সেটা সব শুধু প্রদর্শন ছিল। আস্তে আস্তে তার আসল রূপ প্রকাশিত হতে লাগল। প্রত্যেক বিষয় তিরস্কার, প্রত্যেক আনন্দের ত্রুটি খুঁজে বার করা, সর্বদা আমাকে এই অনুভূতি দেওয়া যে আমি এই বাড়িতে বোঝা। রোজির গলা কাঁপতে শুরু করেছে। চাকর বাকরদের সামনেও আমাকে অপমান করত, বলতো যে আমার পোশাক সঠিক নয়, আমার অভ্যাস খারাপ, এবং আমি এই বাড়ির মর্যাদার উপযুক্ত নই। মাঝে মধ্যে তো আমাকে এমন অনুভব হতো যেন আমি তার কন্যা নই, বরং কোনো চাকরানি। সে অশ্রু মুছে বলেছে, বাবা সব লক্ষ্য করত, কিন্তু কিছু বলতো না। হয়তো তাদের অনুভব হয়েছে যে বাড়িতে শান্তি বজায় থাকুক সেটাই পর্যাপ্ত, অথবা তারা সত্য দেখতে চায় না। কক্ষে কয়েক মুহূর্তের জন্য নীরবতা ছড়িয়ে পড়েছে। বাইরে বাতাস প্রবাহিত হওয়ায় দরজার পর্দা হালকা হালকা দুলছিল। রোজি আস্তে গলায় আরও বলেছে, কয়েক মাস পূর্বে তারা আমার বিবাহ ঠিক করেছে, একটা এমন ব্যক্তির সাথে যে বয়সে আমার থেকে অনেক বড়। তার স্বভাব খুব অহংকারপূর্ণ। যখনই সে বাড়ি আসত, তার কথায় আমাকে শ্বাসরুদ্ধ অনুভব হতো। তার চোখ থেকে আবার অশ্রু ঝরতে লাগল। আমি বাবাকে বলেছি যে আমি এই বিবাহ করতে চাই না। আমি তাদের কাছে অনেক মিনতি করেছি, কিন্তু তারা আমার একটা কথাও শোনেনি। বলেছে এই সম্পর্ক আমাদের ব্যবসার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। রোজির গলা ভেঙে পড়েছে। গতকাল সৎমা সকলের সামনে আমাকে অনেক কিছু বলেছে। বলেছে যে আমি এই বাড়িতে বোঝা, এবং যত শীঘ্র বিবাহ হয় তত ভালো। সেই মুহূর্তে আমাকে অনুভব হয়েছে যে এই বাড়িতে আমার কোনো মর্যাদা নেই, আমার কোনো পরিচয় নেই। সে দুই হাতে মুখ আড়াল করে কাঁদতে লাগল। কয়েক মুহূর্ত কক্ষে শুধু তার শিষ্কির শব্দ গুঞ্জরিত হতে থাকল। তারপর সে আস্তে বলেছে, সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমি এই বাড়িতে থাকব না। আমার জীবনে আমার কোনো অধিকার নেই। তাহলে এমন জীবন ধারণ করার কি প্রয়োজন? শুধু সেই কষ্টে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। রাহুল নীরবে তার কথা শুনতে থাকল। তার মুখে সহমর্মিতা ছিল, কিন্তু তাতে করুণা ছিল না, শুধু বোঝাপড়া ছিল।
সে আস্তে বলেছে, কষ্ট যত মহান হোক, জীবন তার থেকে মহত্তর হয়। যখন বাবু চলে গেছে তাহলে আমাকেও অনুভব হয়েছে যে সব কিছু সমাপ্ত হয়ে গেছে। কিন্তু মাকে দেখে বুঝতে পেরেছি যে যদি আমি ভেঙে পড়ি তাহলে সে সম্পূর্ণ একাকী হয়ে যাবে। সে কয়েক মুহূর্ত থামল, তারপর বলেছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে চাই যত দুর্দশা আসুক, জীবন ত্যাগ করব না। জীবন আমাদের মাঝে মধ্যে এমন মোড়ে নিয়ে আসে যেখান থেকে নতুন রাস্তা শুরু হয়। হয়তো তোমার নতুন রাস্তা আজ থেকে শুরু হচ্ছে। সকালের হালকা সূর্যকিরণ জানালা থেকে কক্ষের অভ্যন্তরে প্রবেশ করছিল। রাতের অবসাদের পর রোজির চোখ খুলেছে, তাহলে কয়েক মুহূর্তের জন্য তাকে বোঝাই যায়নি যে সে কোথায়। সে চারপাশে দৃষ্টি ঘুরিয়েছে। ছোট কক্ষ, সরল দেওয়াল, এক কোণায় উনুন এবং খাটে শুয়ে রাহুলের মা। তখন তাকে গত রাতের সমস্ত কথা স্মরণ হয়ে গেছে। স্টেশন, প্ল্যাটফর্ম, অশ্রু এবং রাহুলের তার হাত ধরে তাকে পিছনে টেনে নেওয়া। তার হৃদয়ে একটা বিচিত্র সুকুন ছিল, যেন সে প্রথমবার কোনো নিরাপদ স্থানে নিদ্রা গ্রহণ করেছে। রাহুল দরজার কাছে দাঁড়িয়ে জুতো পরছিল। সে হেসে বলেছে, তুমি বিশ্রাম করে বসো, আমি প্রাতরাশ নিয়ে আসছি। রোজি হালকাভাবে মাথা নাড়িয়ে দিয়েছে। রাহুলের মা তাকে কাছে ডেকেছে এবং আস্তে প্রশ্ন করেছে, বেটির নাম কি তোমার? রোজি আস্তে গলায় বলেছে, রোজি। বৃদ্ধার মুখে স্নেহপূর্ণ হাসি ফুটে উঠেছে। সুন্দর নাম, ফুলের মতো, তারা বলেছে, এবং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। এত আত্মীয়তা দিয়ে কেউ তাকে কবে স্পর্শ করেছে তাকে স্মরণ নেই। কয়েক মুহূর্ত পর রাহুল প্রত্যাবর্তন করেছে। তার হাতে কাগজের ছোট থলে ছিল। সে তাকে খুলেছে, তাহলে তাতে গরম কচুরি এবং চা ছিল। কক্ষে সুবাস ছড়িয়ে পড়েছে। রাহুল বলেছে, নাও, গরম আছে, এখন খেয়ে নাও। রোজই কচুরি হাতে নিয়েছে। সে হয়তো জীবনে প্রথমবার রাস্তার ঠেলায় কচুরি খেয়েছে, কিন্তু সেই মুহূর্তে তাকে সেটাই সবচেয়ে স্বাদিষ্ট অনুভূত হয়েছে। তাকে অনুভব হয়েছে যেন এই সরল খাদ্যে কোনো সততা আছে। সেই মুহূর্তে শহরের একটা বড় বাংলোয় বিশৃঙ্খলা চলছিল। রোজির বাবা ফোনে কারো সাথে উচ্চস্বরে কথা বলছিল। তাদের মুখে উদ্বেগ স্পষ্ট প্রতিফলিত হচ্ছিল। সম্পূর্ণ শহরে খোঁজো তাকে। তারা ক্রোধ এবং উদ্বেগে বলেছে, আমাকে আমার কন্যা সুস্থ স্বাভাবিক চাই। সৎমা সোফায় বসেছিল। তাদের মুখে উদ্বেগ কম এবং বিরক্তি বেশি ছিল। সে বারংবার বলছিল, কোথাও কারো সাথে পালিয়ে তো যায়নি। আমাদের মর্যাদার কি হবে? বাবা ক্রোধ করে তাদের দিকে চেয়েছে, কিন্তু সেই মুহূর্তে কিছু বলেনি। তার মন শুধু তার কন্যাকে খুঁজতে নিযুক্ত ছিল। কয়েক মুহূর্তে বাড়ির বাইরে গাড়ি এসে থামল। 2-3 জন ব্যক্তি এবং একজন পুলিশ কর্মকর্তা ভিতরে প্রবেশ করেছে। সম্পূর্ণ শহরে রোজির অনুসন্ধান শুরু হয়ে গেছে। তার ছবি লোকজনকে দেখানো হতে লাগল। স্থানে স্থানে জিজ্ঞাসা হতে লাগল। ওদিকে স্টেশনের কাছাকাছি গলিতে 2 জন ব্যক্তি জিজ্ঞাসা করে সামনে অগ্রসর হচ্ছে। তারা একজন চা বিক্রেতার কাছে প্রশ্ন করেছে, এখানে কোনো নতুন যুবতী দেখা গেছে কি? চা বিক্রেতা কয়েক মুহূর্ত চিন্তা করেছে। তারপর বলেছে, সকালে একজন যুবতী ওদিকের পাড়ায় যেতে দেখা গেছে, সেই জুতো পালিশকারী যুবকের সাথে। তারা 2 জন সেই দিকে অগ্রসর হয়েছে। আস্তে আস্তে জিজ্ঞাসা করে তারা সেই গলি পর্যন্ত পৌঁছেছে যেখানে রাহুলের বাসা ছিল। তাদের মধ্যে একজন ব্যক্তি দূর থেকে বাসা দেখেছে এবং থেমে গেছে। চলো, এখানেও জিজ্ঞাসা করে নি, সে বলেছে। ওদিকে অভ্যন্তরের কক্ষে রোজি রাহুলের মায়ের কাছে বসেছিল। সে তাদের ওষুধের বাক্স দেখছিল এবং আস্তে আস্তে তাদের সাথে কথা বলছিল। রাহুল উনুনের কাছে দাঁড়িয়ে চা তৈরি করছিল। কক্ষে শান্তি ছিল, যেন বাইরের জগতের কোনো প্রভাব সেখানে পৌঁছায় না। তখন দরজায় জোরালো টোকা পড়েছে। শব্দ এত জোরালো যে রোজি বিস্মিত হয়ে উঠেছে। তার হৃদয় ধরফর করতে লাগল। রাহুল ঘুরে দরজার দিকে চেয়েছে। বাইরে থেকে ভারী গলা এসেছে, দরজা খোলো। রাহুল আস্তে আস্তে দরজা খুলেছে। সামনে 2 জন ব্যক্তি দাঁড়িয়েছিল এবং তাদের পিছনে সামান্য দূরে রোজির বাবা। যেই বাবার দৃষ্টি অভ্যন্তরে দাঁড়ানো রোজির উপর পড়েছে, তাদের চোখে স্বস্তির ঝলক ফুটে উঠেছে। রোজি, তারা ডেকেছে। রোজি কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেছে। তাকে বোঝাই যাচ্ছে না যে আনন্দিত হবে না আশঙ্কিত হবে। তার বাবা অভ্যন্তরে প্রবেশ করেছে এবং তার দিকে অগ্রসর হয়েছে। তুমি ঠিক আছো তো? তাদের গলায় সত্যিকারের উদ্বেগ ছিল। সেই মুহূর্তে সৎমাও সেখানে পৌঁছেছে। তারা অভ্যন্তরে প্রবেশ করতেই চারপাশে দৃষ্টি ঘুরিয়েছে এবং রাহুলকে ঘুরিয়ে বলেছে, তুমি কে? এবং আমার কন্যাকে এখানে কেন রেখেছ? রাহুল সামান্য আশঙ্কিত হয়েছে, কিন্তু সে শান্তস্বরে বলেছে, আমি একে এখানে আটকাইনি। এটা স্টেশনে উদ্বিগ্ন ছিল। আমি শুধু একে নিরাপদ স্থান প্রদান করেছি। সৎমা তাচ্ছিল্য করে বলেছে, নিরাপদ স্থান, না কোনো অন্য অভিসন্ধি ছিল।
তাদের কথা শুনে রোজির মুখ ক্রোধে ভরে গেছে। সে সামনে অগ্রসর হয়েছে এবং উচ্চস্বরে বলেছে, থামুন, এরা আমার প্রাণ রক্ষা করেছে। যদি এরা না থাকতো তাহলে আজ আমি বেঁচে থাকতাম না। কক্ষে কয়েক মুহূর্তের জন্য নীরবতা ছড়িয়ে পড়েছে। রোজির বাবা বিস্ময়ে রাহুলের দিকে চেয়েছে। তাদের মুখে লজ্জা এবং অনুতাপ স্পষ্ট প্রতিফলিত হচ্ছিল। তাদের প্রথমবার অনুভূত হয়েছে যে যুবককে তাদের স্ত্রী সন্দেহের দৃষ্টিতে দেখছে সেই তার কন্যার জীবন রক্ষা করেছে। রোজির বাবা আস্তে গলায় প্রশ্ন করেছে, বেটা, সত্যিই তুমি এটাকে রক্ষা করেছ? রাহুল মাথা নত করেছে এবং শান্তস্বরে বলেছে, সাহেব, আমি কিছু অসাধারণ করিনি, শুধু যা সঠিক অনুভূত হয়েছে সেটাই করেছি। সৎমা এখনও শান্ত হয়নি। তারা তির্যক দৃষ্টিতে রাহুলকে দেখতে বলেছে, আজকাল তো লোকজন এমন কাহিনী গড়ে তোলে, কে জানে আসল বিষয় কি? তাদের কথা শুনে রোজির মুখ ক্রোধে রক্তিম হয়ে গেছে। সে সামনে অগ্রসর হয়েছে এবং বলেছে, আপনাকে লজ্জা হয় না? যদি এরা না থাকতো তাহলে আজ আমি বেঁচে থাকতাম না। আমি প্ল্যাটফর্মের প্রান্তে দাঁড়িয়েছিলাম এবং এরা ছুটে এসে আমার হাত আঁকড়ে ধরেছে। সেই মুহূর্তে সেখানে কেউ ছিল না, শুধু এরা ছিল। কক্ষে আবার নীরবতা ছড়িয়ে পড়েছে। রোজির বাবার চোখ ভরে উঠেছে। তারা একটা লম্বা শ্বাস গ্রহণ করেছে এবং আস্তে আস্তে রাহুলের সামনে এসে দাঁড়িয়েছে। তাদের গলা ভারাক্রান্ত হয়ে গেছে। বেটা, তুমি আমার কন্যার প্রাণ রক্ষা করেছ। আমি তোমার এই অনুগ্রহ জীবনভর ভুলব না। রাহুল সামান্য অস্বস্তিকর হয়েছে। সে হাত জোর করে বলেছে, সাহেব, আমি কোনো অনুগ্রহ করিনি, শুধু মানবতা পালন করেছি। রোজির বাবা চারপাশে দৃষ্টি ঘুরিয়েছে। ভাঙা দেওয়াল, পুরনো খাট, উনুন এবং অসুস্থ মা, এটা সব দেখে তার মাথা নত হয়ে গেছে। তাদের প্রথমবার অনুভূত হয়েছে যে আসল মর্যাদা অর্থে নয়, হিলয় হয়। তারা পকেট থেকে চেকবুক বের করার প্রয়াস করেছে এবং বলেছে, বেটা, যা ইচ্ছে হয় আমি তোমাকে প্রদান করব। অর্থ, বাসস্থান, দোকান, যা বলবে সব পাবে। রাহুল অবিলম্বে হাত জোর করে বলেছে, না সাহেব, আমাকে অর্থ চাই না। সে শান্ত স্বরে বলেছে, বাবা বিস্ময়ে প্রশ্ন করেছে, তাহলে কি চাই তোমাকে? রাহুল এক্ষণ তার মায়ের দিকে চেয়েছে, যে খাটে নীরবে শুয়ে সব শুনছিল। তারপর সে আস্তে বলেছে, যদি কিছু করতেই হয় তাহলে আমার মায়ের চিকিৎসা করিয়ে দিন এবং আমাকে এত শিক্ষা দিন যে আমিও একদিন উত্তম ব্যক্তি হয়ে উঠি। এটা শুনে কক্ষে দাঁড়ানো সমস্ত লোক নীরব হয়ে গেছে। রোজির চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তার বাবার চোখও আর্দ্র হয়ে গেছে। তাদের বোঝা গেছে যে এই ছোট বাসায় বাসকারী যুবক হৃদয় কত মহান। তারা সামনে অগ্রসর হয়ে রাহুলের কাঁধে হাত রেখেছে এবং বলেছে, আজ তুমি শুধু আমার কন্যার প্রাণ রক্ষা করনি, তুমি আমাকেও মানবতার আসল অর্থ বুঝিয়েছ। আজ থেকে তুমি একাকী নও, তোমার মায়ের চিকিৎসাও হবে এবং তোমার শিক্ষাও। রাহুলের মায়ের চোখেও অশ্রু এসেছে। তারা ভগবানের নাম উচ্চারণ করেছে এবং রাহুলকে চেয়েছে। তাদের মুখে গর্ব স্পষ্ট প্রতিফলিত হচ্ছিল। রোজি নীরবে দাঁড়িয়ে এটা সব লক্ষ্য করছিল। তাকে প্রথমবার তার বাবার মুখে এমন পরিবর্তন প্রত্যক্ষ হচ্ছিল। সে আস্তে আস্তে তাদের কাছে গেছে। বাবা তার দিকে চেয়েছে এবং বলেছে, বেটা, আমাকে ক্ষমা করো, আমি তোমার কথা শোনেনি। রোজির চোখ অশ্রুতে ভরে উঠেছে। সে কিছু বলেনি, শুধু তার বাবার গলায় জড়িয়ে ধরেছে। এত বছর পর তাকে অনুভব হয়েছে যে হয়তো তার বাবা তাকে বুঝতে শুরু করেছে। সেই দিনের ঘটনা থেকে এখন ৩ বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু দিল্লি শহরের সকাল এখনও ততই সতেজ এবং শান্ত অনুভূত হয়। সেই পথ, সেই বৃক্ষ, সেই শীতল বাতাস, কিন্তু কয়েকটা জীবন এখন সম্পূর্ণ রূপান্তরিত হয়েছে। সময় অনেক কিছু রূপান্তরিত করেছে, কিন্তু সেই দিনের স্মৃতি এখনও কয়েকটা হৃদয়ে সেইভাবে জীবন্ত, যেন গতকালের ঘটনা। শহরের একটা বড় হাসপাতালের সামনে একটা সাদা গাড়ি এসে থামল। গাড়ির দরজা খুলেছে এবং তা থেকে একটা সুসজ্জিত পোশাক পরা যুবক বাইরে নেমেছে। তার মুখে আত্মপ্রত্যয় ছিল, কিন্তু চোখে সেই পুরনো সরলতা ছিল। সে অন্য কেউ নয়, বরং রাহুল ছিল। সেই রাহুল যে কখনো স্টেশনে জুতো পালিশ করত, সেই রাহুল যে তার মায়ের সাথে একটা ছোট কক্ষে বাস করত, এবং সেই রাহুল যে একদিন না চিন্তা করে একজন যুবতীর প্রাণ রক্ষা করেছে। আজ তার হাতে জুতো পালিশের বাক্স নেই, বরং একটা ফাইল ছিল। সে পরিচ্ছন্ন পোশাক পরেছিল এবং তার পায়ে একটা ভিন্ন আত্মপ্রত্যয় ছিল। হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করতে তার মুখে হালকা হাসি ছিল, যেন সে কোনো আত্মীয়ের সাথে মিলিত হতে চলেছে। হাসপাতালের একটা কক্ষে তার মা আরাম করে বসেছিল। তাদের মুখে এখন সেই পুরনো দুর্বলতা নেই। চিকিৎসার পর সে অনেক সুস্থ হয়ে গেছে। তাদের চোখে সুকুন ছিল, যা অনেক বছর পর প্রত্যাবর্তিত হয়েছে।
রাহুল কক্ষে প্রবেশ করেছে এবং হেসে বলেছে, মা, ডাক্তার বলেছে এখন আপনি সম্পূর্ণ সুস্থ, শুধু ওষুধ সময় মতো গ্রহণ করতে থাকবেন। মায়ের চোখে আনন্দের অশ্রু এসেছে। তারা রাহুলের মুখ তার হাতে নিয়েছে এবং বলেছে, বেটা, যদি সেই দিন তুই সেই যুবতীকে সহায়তা না করতিস তাহলে আজ আমাদের জীবনও এমন হতো না। ভগবান তোকে সেই দিন সঠিক সময়ে প্রেরণ করেছে। রাহুল হেসেছে, কিন্তু তার চোখেও হালকা আর্দ্রতা ছিল। তাকে সেই দিন স্পষ্ট স্মরণ ছিল স্টেশন, ভিড় এবং সেই যুবতী যে জীবন থেকে পরাজিত হয়েছে। সে কখনো চিন্তা করেনি যে সেই একটা সিদ্ধান্ত থেকে তার নিজের জীবনও এত রূপান্তরিত হয়ে যাবে। সেই মুহূর্তে কক্ষের দরজা আস্তে খুলেছে। অভ্যন্তরে একটা সুসজ্জিত পোশাক পরা যুবতী প্রবেশ করেছে। তার মুখে আত্মপ্রত্যয় এবং চোখে শান্তি ছিল। এটা রোজই ছিল, কিন্তু এখন সে আগের ভাঙা যুবতী নয়। তার মুখে দৃঢ়তা ছিল এবং চালে আত্মপ্রত্যয়। সে হেসে বলেছে, আপনি কেমন আছেন? মা, রাহুলের মা, তাকে কাছে ডেকেছে এবং স্নেহ করে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। তুই তো আমাদের কন্যার মতো, তারা বলেছে। এই ৩ বছরে অনেক কিছু রূপান্তরিত হয়েছে। রোজিকার শিক্ষা সম্পন্ন করেছে এবং নিজের শক্তিতে একটা ছোট প্রতিষ্ঠান শুরু করেছে, যেখানে সে সেই যুবতীদের সহায়তা করে যারা বাধ্যতা বা পরিবারের চাপে নিজের জীবন থেকে পরাজয় মেনে নিতে শুরু করে। সে চায় যে কোনো অন্য যুবতী সেই কষ্ট থেকে না যায় যা সে নিজে অতিক্রম করেছে। রাহুলও এখন আগের মতো নয়। রোজির বাবা তার মায়ের সম্পূর্ণ চিকিৎসা করিয়েছে এবং রাহুলের শিক্ষার ব্যবস্থা করেছে। শ্রমশীল তো সে আগে থেকেই ছিল, শুধু সুযোগ পায়নি। এখন সে প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং সেই হাসপাতালেই কর্মরত। লোকজন তাকে সম্মান করে ডাকে এবং তার মুখে সেই সরলতা এখনও বজায় আছে। হাসপাতাল থেকে বাইরে নেমে রোজি হেসে বলেছে, আজ চলো স্টেশন যাই। রাহুল বিস্ময়ে প্রশ্ন করেছে, স্টেশন কেন? রোজি হালকা হাসির সাথে বলেছে, শুধু একটা পুরনো স্থান দেখতে হয়। দুজন কয়েক মুহূর্ত পর সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল যেখানে তাদের প্রথম সাক্ষাৎ হয়েছে। সেই ভিড়, সেই শব্দ, সেই বেঞ্চ, সবকিছু আগের মতোই ছিল। রাহুল কয়েক মুহূর্ত নীরব দাঁড়িয়েছিল। তার চোখের সামনে সেই দিনের সমস্ত ছবি ঘুরতে লাগল। রোজি সেই বেঞ্চের দিকে চেয়েছে যেখানে সে সেই দিন বসেছিল। তার গলা আস্তে হয়ে গেছে। যদি সেই দিন তুমি আমার হাত না আঁকড়ে ধরতে, তাহলে হয়তো আজ আমি এখানে থাকতাম না, রাহুল শান্ত স্বরে বলেছে। এবং যদি সেই দিন তুমি না পেয়ে যেতে, তাহলে হয়তো আমার জীবনও এমন রূপান্তরিত হতো না। আমাকে কখনো সুযোগই পেতাম না যে আমি কিছু ভিন্ন হয়ে উঠি। কয়েক মুহূর্ত দুজন নীরব ছিল। ভিড় তাদের কাছ দিয়ে অতিক্রম করছে, কিন্তু সেই মুহূর্তে শুধু তাদের স্মৃতি ছিল। সেই স্থান যেখানে একটা জীবন সমাপ্ত হতে চলেছে। সেখান থেকে দুটো জীবনের নতুন সূচনা হয়েছে। রোজি আস্তে রাহুলের হাত ধরেছে। তার চোখে সত্যিকারের স্নেহ ছিল। সে আস্তে গলায় বলেছে, সেই দিন তুমি আমার প্রাণ রক্ষা করেছিলে, এবং আজ আমি আমার সম্পূর্ণ জীবন তোমার সাথে অতিবাহিত করতে চাই। রাহুল কয়েক মুহূর্ত তাকে চেয়ে থাকল। তার মুখে হালকা হাসি ফুটে উঠেছে। সেই ভিড়পূর্ণ স্টেশনে, যেখানে কখনো সবকিছু সমাপ্ত হতে চলেছে, সেখান থেকে এখন একটা নতুন কাহিনী শুরু হচ্ছে। সেই দিন কোনো সম্পন্ন ব্যক্তি দরিদ্রকে রূপান্তরিত করেনি, এবং না কোনো দরিদ্র সম্পন্ন হওয়ার স্বপ্ন দেখেছে। সেই দিন শুধু মানবতা তার কর্ম সম্পাদন করেছে, এবং সেই মানবতা দুটো জীবনের ভাগ্য রূপান্তরিত করেছে। সত্যি, সেই দিন মানবতা শুধু নাড়িয়ে যায়নি, সে দুটো ভাঙার হৃদয়কে যুক্তও করেছে। যদি এই গল্প তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করো। কমেন্টে তোমার এবং তোমার শহরের নাম লেখো, যাতে আমাদের জানা যায় যে আমাদের গল্প কোথায় কোথায় হৃদয় স্পর্শ করছে। তারপর মিলব একটা নতুন ভাবনাময় গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকো, স্বাস্থ্যবান থাকো এবং তোমার সম্পর্ককে সময় দাও।